দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। আপসহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। কাল বাদ জোহর মানিক মিয়ায় জানাজার পর জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। তিনি আজকে আমাদের মাঝে নেই, এই কথা ভাবতে আমার। এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি ভাষণে। জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। আল্লাহ হাফিজ। জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যেটি জানিয়েছেন যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে আগামীকাল বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরেই সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে জিয়া উদ্যানে, সেই কবরের পাশেই বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার দাফন কার্য সম্পন্ন করা হবে। এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেই নয়, বিশ্ব নেতারাও কিন্তু শোক প্রকাশ করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তারা শোক প্রকাশ করেছেন। বিএনপি 7 দিনের শোকের কর্মসূচি দিয়েছে এবং পুরো রাজনৈতিক অঙ্গনেই শোকের ছায়া কিন্তু নেমে এসেছে। এবং এখন এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু ভিড় করছেন বেগম খালেদা জিয়ার জন্য। সারা দেশেই
দোয়া অনুষ্ঠিত হচ্ছে এবং যে যেখানে আছেন সেখান থেকে দোয়া পালন করছেন এবং প্রধান উপদেষ্টাও সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য এবং এই শোককে কেউ যাতে কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেই জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন এবং সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টা দিয়েছেন। আর যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন 1981 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে কতিপয় বিপদগামী সেনা সদস্যদের হাতে খুন হন। এরপরের আমরা দেখেছি যে জিয়াউর রহমানের মৃত্যুর 7 মাস পরে তিনি দলের আহ্বানে দলের নেতাকর্মীদের চাওয়ার কারণেই তিনি দায়িত্ব নেন দলের। প্রথমে তিনি ভাইস চেয়ারম্যান হন, এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এবং বিএনপির চেয়ারপারসনের হয়ে দায়িত্ব পালন করেন এবং বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পরেই আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছি যে তিনি স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আন্দোলন তিনি শুরু করেন। তার নেতৃত্বে একটি জোট হয় এবং সেই জোটেই মূলত সেই জোটের মাধ্যম দিয়েই তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেন এবং তখন তাকে অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই মূলত তিনি রাজনীতিতে দৃঢ় অবস্থান রয়েছেন, সেই দৃঢ় অবস্থানেই তিনি প্রকাশ করতে পেরেছেন এবং এরপরে 1991 সালে বাংলাদেশের ইতিহাসের প্রথমবারের মতো তিনি নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং মুসলিম বিশ্বের ইতিহাসে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হন এবং তিনি 3 বার অর্থাৎ 1991 থেকে 96 পরে অল্প সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে 2001 থেকে 2006 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হন এবং আমরা দেখেছি 2008-এর পরে তিনি বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন এবং 96 থেকে 2001 সাল পর্যন্ত তিনি বিরোধী দলীয় রাজনীতির হিসেবে অর্থাৎ বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি সংসদে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার যে অসীম দেশপ্রেম, দৃঢ়তা এবং দূরদর্শিতা কারণে তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য চরিত্র হয়ে আছেন এবং থাকবেন এবং তার যে মৃত্যুতে এটি দেশের রাজনীতিতে একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবং তিনি গণতন্ত্রের যে উত্তরণের যাত্রাটা শুরু হয়েছে তিনি সারা জীবন গণতন্ত্রের প্রতিষ্ঠায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে গেছেন। সেই ধাপ যেটি অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের ধাপটি যদি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের পরে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতো সেটি তিনি দেখে যেতে পারলেন না, এটি আক্ষেপ কিন্তু রয়ে গেছে। এখন তার জন্য দোয়া করা ছাড়া বিএনপির এবং সাধারণ মানুষের কিছু করার নাই। আমরা যদি একটু এভার কেয়ারে যেতে চাই, এভার কেয়ারের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহীন। আমরা আহমেদ সালেহীনের কাছ থেকে সেখানকার পরিস্থিতি একটু জানবো। এভার কেয়ারের সামনে আমরা দেখেছি যে ভোর 6টায় যখন বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়, চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন, তখন থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন। সালেহীন, ওখানকার কি অবস্থা? চিকিৎসা নিয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে এখন এই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে, তার মরদেহ। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এভারকেয়ারকে সামনে নেতাকর্মীদের, সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে এবং তারা কিন্তু এখানে আসছেন বেগম জিয়ার এই মৃত্যুর খবরের পরে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজ সকাল 6টা নাগাদ অর্থাৎ ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তার এই মৃত্যুর খবরের পরপরই পুরো দেশ জাতির মধ্যে একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, শোক নেমে এসেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং এছাড়া বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক ডাকা হয়েছে দুপুর 12:30 নাগাদ এবং সেই বৈঠকের পরে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বিএনপি নেত্রীর তার নামাজে জানাজা, তার কোথায় দাফন হবে এবং তার যে এই আজকে ক্যাবিনেটের একটি স্পেশাল সভা হয় এই বিষয়ে
এই সভাপতিত্ব করেন চিফ অ্যাডভাইজার মহোদয়। তো এই বিষয়ে আমাদের অ্যাডভাইজার ল অ্যাডভাইজার প্রফেসর আসিফ মঞ্জুর বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন। আজকে বাংলাদেশের 3 দিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্দ্র প্রহরী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া ভোর 6টার সময় শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরাও গভীরভাবে শোকাভিভূত। এই শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী। সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সভায় বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই ফেলা হবে। সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, খালেদা জিয়ার পরিবার, বেগম এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। ওনার দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। আজকে সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। একটা কথা বলতেই হচ্ছে যে উনি আমাদেরকে মনে করিয়ে দেন, শেষ যখন দেখা হয়েছিল বেগম জিয়া ওনার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছিল। আপনারা জানেন সেনা সদরে যে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম, সেখানে উনি অত্যন্ত উৎফুল্ল ছিলেন, সবার সাথে কথা বলেছেন এবং উনি সেগুলি স্মৃতিচারণ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। এবং উনি এটা বারবার বলেছেন যে আজকে এরকম এক জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল। গোটা জাতি ওনার জন্য দোয়া করেছে, আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে, বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, এত সম্মান, এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেতৃত্ব চলে যাওয়া, এটা একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি। একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করবো, এরপরে দুদিন শোক দিবস পালন করব। সবাই আমরা বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানাজা হবে এবং ওনার যে দাফন কাজ হবে সেটা আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে আফগান পরিবেশে আমরা আমাদের সবার দায়িত্ববোধ থেকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাফন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলো আমরা পালন করব, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা কয়টা কোশ্চেন নিব? মোস্তফা মল্লিক। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে সবই আপনি বললেন সকাল থেকে আরও বলা হয়েছে মিনিটে আপনারা জানাবেন সরকার এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানুষজন বলছে যে খালেদা জিয়াকে মানে মারা যাওয়ার মধ্য দিয়ে
প্রমাণ করতে হয়েছে যে তিনি আসলে অসুস্থ ছিলেন। আপনি এর আগে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাকে বিদেশে পাঠানো, তার শারীরিক অবস্থা, এবং এই সরকার আসার পরে তাকে আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। কিছুটা তো নির্দয় আচরণ হয়েছিল আগের সময়। আপনি আগের সময় নির্দয়ের আচরণের কথা বললেন, ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। মারুফা, তবে আপনাকে একটা জিনিস আমরা বলি, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা সবাই লক্ষ্য করেছেন, আমাদের যা করার ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ব্যক্তিগতভাবে সমস্ত সময় খোঁজ খবর রেখেছেন। যা দরকার ছিল, ওনার যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকতো, অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো। উনি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলোর খোঁজ খবর নিয়েছেন। আমাদের দুর্ভাগ্য, আমরা হয়তো বেগম খালেদা জিয়াকে বছর খানেক বা বছর দুয়েক আগে যদি আমরা হয়তো পেতাম, হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল। আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন। তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে উনিও সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন। এই সুমি হোসেন, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। এই বিষয়ে একটা মিটিং হচ্ছে এখন 12:30টার সময়, কালকে সিকিউরিটি সিচুয়েশন। আমি জাস্ট মাইকেই বলে দিচ্ছি, কালকে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আগামীকাল জানাজা এবং দাফন অনুষ্ঠান সার্বিকভাবে কোঅর্ডিনেশন করার জন্য 12:30টার সময় এখনই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসছি। এছাড়াও বিভিন্নভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে। আমরা চাই এই আগামীকালের যে জানাজা এবং দাফন, এটা যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনারা গণমাধ্যম এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর যেভাবে সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। আগামীকাল ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা পাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। শুনছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি বক্তব্য রাখছিলেন। বিএনপি নেত্রী, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে 3 দিনের, এবং একই সঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আগামীকাল, আর সে বিষয়গুলি জানাচ্ছিলেন। এবং দেশের যে একটি অপূরণীয় ক্ষতি হয়েছে বিএনপি নেত্রীর তার মৃত্যুতে, এবং রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হবে, সে বিষয়গুলি কিন্তু জানানো হচ্ছিল। এবং আপনারা জানেন যে আসলে কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এই শোক ঘোষণা করেছিলেন। এবং তারই মুখপাত্র হিসেবে আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার বক্তব্য কিন্তু রেখেছেন এই মাত্র গণমাধ্যমে। এবং তিনি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে সাজাটি দেওয়া হয়েছিল 2টি মামলায়, জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2টি মামলায়, সে মামলা দুটি ছিল রাজনৈতিক প্রতিহিংসাবশত, এবং তার প্রতি আসলে অবিচার করা হয়েছে এবং সে প্রহসনের মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল, যে কারণে আসলে মূলত তিনি 2 বছর 1 মাস 13 দিন তিনি জেল খেটে তার কারাদণ্ড হয় এবং তাকে পরিত্যক্ত একটি কারাগারে
বাংলাদেশের, কারণ বাংলাদেশের এমন এক আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, আজকে 30শে ডিসেম্বর ভোর 6টায় এবার কেয়ার হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশত নসিব করুক এবং ওনাকে বেহেশতের সর্বোচ্চ আসনে স্থান দিক। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি। কিন্তু আজকে যার সম্পর্কে কথা বলছেন, সত্যিকার অর্থে ওনার সাথে আমি প্রায় 484 দিন হসপিটালে বিগত 5 বছরে থেকেছি, আমি আর মাসুদ। এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, উনি একজন সন্তানের মা, উনি একজন পরিবারের প্রধান, উনি দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সর্বোপরি উনি একজন অভিভাবক। তিনি সব সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য সব সময় উনি চিন্তা করতেন এবং কোনো সময় মানুষের কষ্ট হয় এই ধরনের কোনো কার্যক্রমকে উনি উৎসাহ দিতেন না। এবং ওনার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এখন দলের আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের 31 দফার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের আজকে জাতীয় নেতা। উনিও ঠিক মায়ের মতোই, মা যেরকম আপসহীন, উনিও সবসময় দেখবেন উনি সিদ্ধান্ত যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারকে আজকে আমরা হারিয়েছি, কিন্তু আজকে দেশ একটা অভিভাবক হারিয়েছে। এটা বিএনপি যে খালি তার চেয়ারপারসনকে হারিয়েছে তা না, তার প্রমাণ উনি যখন অসুস্থ হয়ে যখনই হসপিটালে ভর্তি হতেন, হয়তো স্বৈরাচারের সময় স্বৈরাচারী সরকার ওনার খোঁজখবর নিতেন না, কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা সব সময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন, খোঁজখবর নিতেন, উদ্বেগ প্রকাশ, উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করতেন। কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল, উনি যেই দিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশ, অ্যাকচুয়ালি 22 তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল। তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন, আমি এসেছিলাম, তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি করি এবং উনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সবসময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সবসময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন। এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা, হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি, কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য। এবং নিউ ইয়র্ক এবং জন হপকিন্সের, মানে মাউন্ট সিনাই এবং জন হপকিন্সের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন, তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন, ইনাদের স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন। ওনার বড় ছেলে জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান
এই টিমের সবসময় সদস্য ছিলেন। জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন, কিন্তু এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, ঠিক একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসার স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতেন এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতেই ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন। এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন, করোনা এমন একটা অসুখ ছিল, তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত, মা তার ছেলেকে রেখে গেছে, ছেলে তার মাকে রেখে চলে গেছে, এরকম সিচুয়েশন ছিল। ওই সময়ও কিন্তু দেশনেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা ওনার প্রতি যে মমত্ববোধ এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের যে উৎকণ্ঠা প্রকাশ করেছেন, প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি, এবং আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি, এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ, আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে, সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃস্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। কোনোদিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনোই কেউ যেতে পারত না। ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় ওনার যারা কাজের সহকর্মী ছিল, সহায়তা করত, তাদেরকে উনি জিজ্ঞেস করে উনি বলে দিতেন আজকে এটা দেবেন। কোনোদিন যেতে একটু দেরি হলেও জিজ্ঞেস করতো এত দেরি কেন হলো, অত আমি তো বসে আছি। অর্থাৎ চিকিৎসকরা কখন যাবে, উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসকরা প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় যেতেন, উনি সবাইকে কিন্তু সেসব কথা বলতেন। কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার আল্লাহ বেহেশত নসিব করুক সেজন্য দোয়া করি, এবং জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এই কষ্ট সহ্য করার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরও তৌফিক দিই। আপনাদের সবাইকে অনেক আপনারা জানাজার ব্যাপারে টেলিভিশন এবং নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদের সব কিছুই জানানো হবে এবং কোনো জিনিসই জানানোর বাইরে থাকবে। আপনি দীর্ঘদিন তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর রাখছেন এবং হাসপাতালে নেওয়ার পর থেকে আজ অবধি আপনি ছিলেন সেখানে, সবশেষ তার সাথে কবে কথা হয়েছে আপনার? আপনি যদি বলেন যে সব শেষ কবে কথা হয়েছে, মনে করেন ডিসেম্বরে ওনাকে প্রথম ডায়ালাইসিস স্টার্ট করা হয়েছে, তার পরবর্তীতে ওনাকে আপনার ইলেকট্রিক জীবনশ্রী পাবে না, জীবনশ্রী এটা কার শিট যে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফ করছিলেন। বেগম জিয়ার যে মৃত্যুর খবরটি আসলে আমরা আগেই জেনেছি এবং আজ ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন, এবং তার খবরটি বা তাদের চিকিৎসার যে সবশেষ যে তারা যে চেষ্টাটি করেছেন সেই বিষয়গুলো কিন্তু তিনি বলছিলেন গণমাধ্যমের সামনে। আপনারা জানেন যে আজ ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার মৃত্যুর পর
তার মৃত্যুর খবরে আসলে দেশে একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়। এমনকি গত 1 মাস 7 দিন যাবৎ এই রাজধানীর বসুন্ধরা এলাকার যে আবাসিক এলাকার যে এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রী চিকিৎসাধীন ছিলেন, তিনি এখানে ভর্তি ছিলেন এবং তাকে এই হাসপাতালের সামনে এখন যেহেতু তার মরদেহ রাখা হয়েছে হিমঘরে, এবং তার এই মৃত্যুর খবরের পর এই এলাকা জুড়ে নেতাকর্মীদের ভিড় জমেছে, তারা এখানে আসতে শুরু করেছেন তাদের নেত্রীর মৃত্যুর খবরের পরে। এছাড়াও এখানে সাধারণ মানুষও কিন্তু রয়েছেন, একই সঙ্গে বিএনপির সমর্থকরাও এখানে আছেন, আমরা দেখেছি, আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং তারা খুবই শোকাহত এবং আবেগের যে তাদের যে বক্তব্য সেগুলি কিন্তু তারা বলছিলেন যে তাদের প্রিয় নেত্রী আজ ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন। আমরা বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তারপরে সেই মাসেরই অর্থাৎ 4 দিন পরেই তার অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে, এবং তারপরে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম এবং জানতে পেরেছিলাম, যদিও আমাদের জানতে দেরি হয়েছিল, চিকিৎসকদের বরাদ দিয়ে আমরা বলতে চাই যে তাকে এই ডিসেম্বরের 1 তারিখে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং আইসিইউতে তিনি ভেন্টিলেশন সাপোর্টে তাকে দেওয়া হচ্ছিল এবং তিনি এই 25 দিন যাবৎ অর্থাৎ 30 দিন যাবৎ 1 মাস তিনি আইসিইউতে থেকে আজ ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি বিষয় বলে রাখতে চাই যে আজ যখন ভোর 6টায় তিনি মারা যান, গতকালকের অবস্থাটা একটু আমরা জানাতে চাই আমাদের দর্শকদের। আমাদের সাথে চিকিৎসকদের কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা বলছিলেন যে গতকাল সকালেও তার অবস্থার অবনতি হয় এবং তিনি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় তার অবস্থা চলে যায়, সংকটাপূর্ণ অবস্থায় তিনি বেগম জিয়ার অবস্থা পরিণত হয় এবং তারপরেও দুপুর বিকেল নাগাদ তিনি আবারও রিকভার করেন এবং ডাক্তার আশাবাদী হন যে তিনি হয়তো আস্তে আস্তে আরও সুস্থ হবেন। যে অবস্থা তিনি গতকাল সকালে তার অবস্থা দাঁড়িয়েছিল, সেখান থেকে যখন তিনি আবার রিকভার করে ফিরে আসেন, তারপরে আজ রাতে অর্থাৎ গত রাতে রাত 2টার পরে অর্থাৎ 2টার পরে তিনি আবারও সেই পুরনো অবস্থায় ফিরে যান এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং সংকটময় মুহূর্ত কাটে তার। ঠিক কিন্তু আর তাকে ফেরানো সম্ভব হয়নি, চিকিৎসকরা সেটি আমাদেরকে জানিয়েছেন এবং তারা আমাকে জানিয়েছেন যে আজ ভোর 6টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং এই খবরের পর সারা দেশে একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং আগামী 3 দিনের একটি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে আগামীকাল দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এটি কিন্তু যেমন ডক্টর ইউনূস তার জাতীয় উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, তার কিছুক্ষণ পর আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি গণমাধ্যমেও কিন্তু একই বক্তব্য জানিয়েছেন এবং তারা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তার এই মৃত্যু দেশের রাজনীতি, দেশের জন্য, গণতন্ত্রের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তার একটি শূন্যতা তৈরি হয়েছে, যে শূন্যতা পূরণের নয়। যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আপোষের নেত্রী হিসাবে তিনি পরিচিত, তিনি গণতন্ত্রের কাছে গণতন্ত্রের জন্য কখনো আপোষ করেননি। সেই নেত্রীর বিদায় মূলত একটি অপূরণীয় ক্ষতি বলছে সরকার, রাষ্ট্র, বিএনপি, সাধারণ মানুষ, যার শুভানুধ্যায়ী যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, তারা এই কথা জানিয়েছেন, তারা বলছেন। এবং একই সঙ্গে তারা সরকারের পক্ষ থেকে অর্থাৎ আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি গণমাধ্যমকে জানিয়েছেন 2018 সালের 8 ফেব্রুয়ারি যে মামলায় বেগম জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই কারাদণ্ড বা সে সাজা মূলত একটি রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী হয়ে সেই সাজা তাকে দেওয়া হয়েছিল এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি প্রহসনের মাধ্যমে তার সাজা দেওয়া হয় এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়। 2 বছর 1 মাস 13 দিন তিনি কারাভোগ করেছিলেন পরিত্যক্ত একটি কারাগারে, অর্থাৎ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের যে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগার ছিল, সেই কারাগারেই তাকে একটি কক্ষে, স্যাঁতসেঁতে একটি কক্ষে এবং নির্জন কক্ষে তাকে রাখা হয় এবং সেখান থেকে তিনি আসলে তার শারীরিক জটিলতা যেগুলি সেগুলি বাড়তে থাকে এবং এই অসুস্থতা
তার ধীরে ধীরে তার শরীরে বাসা বাঁধতে থাকে এবং এক পর্যায়ে আজ ভোরে তিনি আসলে ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এই সময়টি বিএনপি, তার পরিবার এবং তার সমর্থকরা বারবার অভিযোগ করেছিলেন বিগত আওয়ামী লীগ সরকার তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সাজা দিয়েছিল এবং সেই সাজার কারণে বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যেতে পারেননি বা তার যথেষ্ট চিকিৎসা তিনি পাননি, যেই কারণে তার মূলত আজকের দিনটি মানে গত 7 বছরের যেই নিপীড়ন এবং তাকে যে চিকিৎসা থেকে বঞ্চিত করার সেই বিষয়গুলির কারণে কিন্তু চিকিৎসকরা বলছিলেন যে আজকে তার এই পরিণতি। অর্থাৎ তিনি যদি যখন কারাগারে ছিলেন, যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন যদি উন্নত চিকিৎসা বা সঠিক চিকিৎসা তাকে দেওয়া যেত, সঠিক সময়ে সেই চিকিৎসা দেওয়া যেত, সেই সঠিক চিকিৎসা দেওয়া গেলে হয়তো বেগম জি আরও কিছুদিন বা আরও কিছু সময় তিনি ভালো থাকতেন এবং তাদের নেতাকর্মী দেশের জন্য তার অবদান তিনি রাখতে পারতেন। চিকিৎসকরা এই অভিযোগ বা চিকিৎসকের দাবি এটি কিন্তু ছিল। আজকে সকালেও কিন্তু আমার সাথে তার ব্যক্তিগত চিকিৎসকদের সাথে কথা হয়েছে, তারা এই বিষয়গুলি বলছিলেন। আমরা এখন যাব স্টুডিওতে, যেখানে আমাদের সহকর্মী যারা রয়েছেন আফজাল হোসেন এবং মনির হোসেন, তারা জানাবেন বেগম জিয়ার মৃত্যু এবং সার্বিক যে পরিস্থিতি, সরকারের শোক ঘোষণা, বিএনপির তরফ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে, সব মিলিয়ে তারা এখন আপনাদের বিস্তারিত জানাবেন। আফজাল, আমরা সরাসরি ছিলাম এভার কেয়ার হাসপাতালের সামনে। সেখান থেকে আমাদের সহকর্মী আহমেদ সালেহিন জানাচ্ছিলেন যে সেখানকার যে পরিস্থিতি এবং বিএনপির যে কর্মসূচি সেসব এবং কিছুক্ষণ পরেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হবে এবং তারেক রহমান সেই বৈঠকে থাকবেন। এবং এর আগে আমরা যতটুকু দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে কথা বলেছেন, এরপরে আইন উপদেষ্টা কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবও কথা বলেছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি সেখান থেকে কথা বলেছেন। সবাই আসলে আমরা যে প্রধান উপদেষ্টার যে ভাষণ সেটি আসলে একটু দেখে আসতে চাই। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিখাদ দেশপ্রেমিক বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। আমরা দেখছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেই ভাষণ একটু যেতে চাই সহকর্মী আফজালের কাছে। আফজাল, এই যে প্রধান উপদেষ্টা বলছিলেন যে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে, সেটিকে আসলে কিভাবে বলবেন?
না, সেটি এই ক্ষতি আসলে পূরণ হওয়ার নয়, কারণ গণতন্ত্রের জন্য এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার যে অবদান, তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য চরিত্র। আজকে যখন আইন উপদেষ্টা কথা বলছিলেন, তিনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগের সময় তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে সেই মামলাটি ছিল একেবারেই ভিত্তিহীন মামলা এবং ভ্রান্ত ধারণা প্রসূত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে এবং নির্জন কারাগারে রাখা হয়েছে। তিনি সেই সময় যদি সুচিকিৎসা পেতেন তাহলে হয়তো তিনি আরও বেশ কিছুদিন আমাদের সঙ্গে থাকতেন। এবং বেগম খালেদা জিয়ার যে আপোষহীন মানসিকতা, তার যে অসীম দেশপ্রেম, দৃঢ়তা এবং দূরদর্শিতা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় রয়ে গেছে। তার 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি পুরোটা সময় ধরেই সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হয়েছেন, একই সঙ্গে আপোষহীনতার তকমা পেয়েছেন এবং প্রতিশোধ পরায়ণহীনতা এবং পরমত সহিষ্ণুতার যেই চিত্র তিনি তুলে ধরেছেন সেটা বাংলাদেশের 5 আগস্টের পরে নিশ্চয়ই তিনি তার যে প্রথম বক্তব্য দিয়েছেন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে আছেন এবং তিনি যে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের উত্তরণের পথে আমরা এখন রয়েছি, তিনি সেইটি দেখে যেতে পারলেন না। এটি আক্ষেপ থাকবে। বাংলাদেশের রাজনীতিতে যেমন শোকের ছায়া রয়েছে, বিশ্ব নেতারাও কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানাচ্ছেন। আমরা যেটি বললাম, যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তারা কিন্তু শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি পাশে থাকার কথা জানিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি একজন নিখাদ দেশপ্রেমিক এবং তার মৃত্যুতে কেউ যেন শোককে অস্থিতিশীল করে তুলতে না পারে, সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তার জন্য দোয়া করতে বলেছেন। আফজাল, আপনাকে একটু থামাতে চাই। এর আগে আমরা দেখেছি যখনই আসলে এই মৃত্যুর ঘোষণাটি দেওয়া হয় তার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আলমগীর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেছেন। আমরা সেই ব্রিফটি একটু দেখে নিতে চাই। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বেগম জিয়া সারা জীবন জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম জিয়ার মৃত্যুতে 7 দিন ব্যাপী শোক পালন করছে বিএনপি। 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরও যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। আফজাল, যেটি আসলে দেখছিলাম যে বিএনপির কেন্দ্রীয় যে নেতারা আছেন তাদের মধ্যে যেমন শোকের আবহ এবং তারাও ভারাক্রান্ত হৃদয়ে আসলে কথা বলছেন এবং চিকিৎসককেও আমরা দেখেছি খুব ভারী কণ্ঠে তিনি কথা বলেছেন এবং একবারে শোকাহত বলা চলছে। এই যে রাজনৈতিক অঙ্গনে কিংবা বিএনপির জন্য যেমন শোকাহত, এই শোক আসলে দেশের জন্য কতটা? না, আসলে শুধু বিএনপি না, জাতীয়তাবাদী সকল শক্তি এবং বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে বিএনপি নেত্রী, বিএনপি চেয়ারপারসন তা কিন্তু না। তিনি 5 আগস্টের পরে
জাতীয় ঐক্যের প্রতীক, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের সংগ্রামে যারা ছিলেন সকল দলের নেত্রী হিসেবে তিনি পরিণত হয়েছিলেন। তার যে মৃত্যু, তার মৃত্যুতে পুরো দেশেই শোকাবহ পরিবেশ, পুরো দেশেই আমরা দেখতে পাচ্ছি যে তার জন্য দোয়া চলছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা থেকে শুরু করে দেশের সকল বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে এখন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে এবং তারা দোয়া করছেন। বেগম খালেদা জিয়ার জন্য 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যেটি রুহুল কবির রিজভী আহমেদ বলছিলেন যে দলীয় পতাকায়, দলীয় কার্যালয়ে কালো পতাকা টাঙাতে বলা হয়েছে, কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে, 7 দিনব্যাপী কোরআন তেলাওয়াত, কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে, একই সঙ্গে শোক বইয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার যে অবদান দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে অবদান তিনি রেখে গেছেন, সেটা আমি বারবারই বলছি যে বাংলাদেশের রাজনীতিতে তার অবদান, তিনি নিজেই আসলে তিনি রাজনীতিতে এক অনন্য চরিত্রে পরিণত হয়েছেন এবং তার মতো নিখাদ দেশপ্রেমিক, সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে তিনি সবসময় আবেগ বা কোনো আপোষ করেননি। আপনি যদি ধরেন যে 90-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে 24-এর নেতৃত্বের পেছনে, তার ছাত্র জনতার আন্দোলনের পেছনে তার একটা ভূমিকা, প্রেরণা ছিল। আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় দোয়া চলছে। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, চট্টগ্রামের দোয়া একটু শুনে আসি। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকে গোটা পৃথিবীর মানুষ বেগম জিয়ার মৃত্যুতে শোকাহত। আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের মহানগরী নেতৃবৃন্দ, আমাদের সিটি মেয়র ডাক্তার শাহাদাত ভাই সহ প্রত্যেকের চেহারার মধ্যে ইয়া আল্লাহ চোখের পানি ভাসতেছে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, প্রত্যেকের চোখের পানি মরহুমা বেগম জিয়ার মাগফিরাতের হকের মধ্যে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মুহূর্তে বেগম জিয়ার জন্য একমাত্র দরকার দোয়া। আল্লাহ, সেই দোয়ার মাধ্যমে আমরা তোমার দরবারে ফরিয়াদ করি। আল্লাহ, বেগম খালেদা জিয়ার জীবনে বাংলাদেশের মানুষের জন্য তিনি অনেক নেক আমল করেছেন, অনেক সমাজ সেবার কাজ করেছেন। আল্লাহ, বাংলাদেশের সকলের মানুষের পক্ষে তিনি ন্যায়ের পক্ষে কথা বলেছেন। আল্লাহ, সব কিছু আজকে তার এই মৃত্যুর সময় বেগম জিয়ার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের ফরিয়াদ, প্রত্যেকের মুনাজাত আল্লাহ বেগম জিয়ার রুহের মাগফিরাতের হককে কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে নিরাশ করিয়েন না রে আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের চোখের পানি চলে দিয়ে কান্না করতেছে। আল্লাহ, প্রত্যেকের চোখের পানি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের হককে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, নেতৃবৃন্দ যারা হাত তুলেছেন, আল্লাহ, প্রত্যেককে তুমি নেক হায়াত ও তৈয়বা দান করে দাও। আল্লাহ, জনাব তারেক রহমানকে তুমি সুস্বাস্থ্য দান করে দাও। জনাব তারেক রহমানকে তুমি শারীরিক সুস্থতা নসিব করে দাও। আমাদের চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে তুমি হায়াত ও তৈয়বা দান করে দাও। আল্লাহ, সুস্থ শরীরে আল্লাহ চট্টগ্রামের সকল মানুষের সেবা করার জন্য আল্লাহ শাহাদাত ভাইকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, মিডিয়া সহ নেতৃবৃন্দ যারা আজকে হাত তুলেছেন, আল্লাহ, প্রত্যেকের দুকানা হাতের ফরিয়াদ তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি বাহর হালে তুই মুশকিল কুশাহি তুই কাদের জলিলুল্লাহ নেগাহদার বাহর হালে তুই মাওলা নেগাহবান রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तुम कबूल मेरी ए दुआ बिजुदी सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। দেখছিলেন যে চট্টগ্রাম, পল্টন সব জায়গাতেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং এভার কেয়ারের সামনে মানুষের ভিড় রয়েছে। আমরা বগুড়ায়ও দেখেছি তাদের যে কার্যালয় রয়েছে, বগুড়া কেন, পুরো বাংলাদেশেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল চলছে, তার রুহের মাগফিরাত কামনা করছে। আমরা আরেকটু কর্মসূচিটা জানাতে চাই যে আগামীকালকে বাদজোহর দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং
নামাজে জানাজার পরে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে, এমনটি কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই সকল প্রক্রিয়ায় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং বিএনপির সাথে কোঅর্ডিনেশন করে এই তারিখটি দেওয়া হচ্ছে। এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে ক্ষতি হয়ে গেল সেটি কখনোই পূরণ হবে না। কারণ হচ্ছে যে তার যে গণতন্ত্রের জন্য সংগ্রাম, মানুষের জন্য সংগ্রাম, সেটি আসলে অব্যাহত থাকতো যদি তিনি আর কিছুদিন বেঁচে থাকতেন না। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের মেয়র শাহাদ হোসেন কথা বলছেন, তার বক্তব্য শুনি। ফর্মুলা যারা বাস্তবায়ন করতে চেয়েছিল তারা পারেনি। উনি বলেছিলেন, এই বাংলাদেশের মানুষকে ফেলে আমি বিদেশে যাব না, যদি বাঁচতে হয় এই বাংলাদেশেই বাঁচব, যদি মরতে হয় এই বাংলাদেশেই মরব। বারবার উনি বাংলাদেশের মানুষের টানে, চট্টগ্রামের মানুষের টানে উনি এসেছেন। আমরা যদি বলি সেই 93 সালে যখন ট্রিপল মার্ডার হয় এই চট্টগ্রাম মেডিকেল কলেজে, সেখানেও তাদের যে দেখার জন্য উনি সেদিন ছুটে এসেছিলেন। 97 সালে হামজারবাগে ভূমিধসে যারা আহত হয়েছিল, সেদিন সমস্ত বাধা উপেক্ষা করে চট্টগ্রাম মেডিকেল কলেজে উনি ছুটে এসেছিলেন। যদি ওনার গাড়িতে হামলা করা হয়েছে, বোমা মারা হয়েছিল, তারপরে সমস্ত বাধাকে উপেক্ষা করে উনি এসেছেন। এরপরে আমরা দেখেছি সেই 2008 সালে এখানে লালদিঘির ময়দানে উনি সেদিন মানুষের কথা বলার জন্য এসেছিলেন, দলের জন্য ভোট চাইতে আসেননি। যার কারণে সেদিন উনি বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এরপর আবারও চট্টগ্রামে 2011-12 সালের দিকে যখন এখানে আকবর সাথে ভূমিকম্প হয়, সেখানেও কিন্তু উনি চট্টগ্রাম মেডিকেল কলেজে যারা আহত তাদেরকে দেখতে এসেছিলেন এবং ভূমিকম্পে আহতদের পরিবারকে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে সবাইকে কিন্তু সেদিন উনি দিয়ে গিয়েছিলেন। এরপরে 2017 সালে আমরা দেখেছি এখানে যখন রোহিঙ্গারা, শরণার্থীরা মায়ানমার থেকে এখানে তাদেরকে পুশ করা হয়েছিল, তাদের উপর নির্যাতন করা হয়েছিল, সেদিন উনি লন্ডনে ছিলেন। লন্ডনে চিকিৎসা শেষ না করেই উনি মানবিক কারণে বাংলাদেশে এবং চট্টগ্রামে উনি ছুটে এসেছেন। যদিও সেদিন আমরা দেখেছি মহিপালে ওনার গাড়ি বহরে হামলা করা হয়েছিল, যে হামলা তারা করেছিলেন, আসামি আমাকেও সেদিন উনি করেছিল। যদি আমি সেদিন চট্টগ্রামে বিএনপির সভাপতি হিসেবে ওনাকে রিসিভ করেছিলাম এই সার্কিট হাউসে, সেদিন এই মানবিক কারণে আসার সেখানে ওনাকে হামলা করা হয়েছিল। উনি তাদের দেখে উনি ঢাকাতে ফিরে গিয়েছিলেন, কিন্তু 2 মাস পরে ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। উনি সেদিন উনি জানতেন হয়তো ওনাকে জেলেও যেতে হয়, কিন্তু মানবিক কারণে বারবার কিন্তু মানুষের কাছে উনি ছুটে এসেছেন। এই ধরনের একজন মানবিক নেত্রী, একজন দেশপ্রেমিক নেত্রী, খাঁটি একজন দেশপ্রেমিক নেত্রী, একজন জনপ্রিয় নেত্রী উপমহাদেশের, যিনি জাতীয় সংসদ নির্বাচনে 5টি আসনে নির্বাচন করে কেউ যাকে হারাতে পারেনি, এত বড় একজন জনপ্রিয় নেত্রী ভারতীয় উপমহাদেশে আর কেউ আছে বলে আমার মনে হয় না। কাজে এই ধরনের একজন নেত্রী, জনপ্রিয় নেত্রী, দেশপ্রেমিক নেত্রী, আপাময় বাংলাদেশি একজন নেত্রী, যিনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন, বাংলাদেশের মানুষকে ধারণ করেছেন, আজকে ওনার মৃত্যুতে পুরা বাংলাদেশ আজকে শোকাহত। বাংলাদেশের মানুষ আজকে বাকরুদ্ধ। আমরা আজকে মহান রব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি, দোয়া করছি, মহান রব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। কথা বলছিলেন চট্টগ্রামের মেয়র শাহাদ হোসেন। এবং তিনি যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়া সবসময় দেশকে ধারণ করেছেন, মানুষকে ধারণ করেছেন এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি, সেই প্রসঙ্গগুলোই শাহাদ বলছিলেন এবং তার জন্য দোয়া করছিলেন। আরেকটা কথা কিন্তু বলেছিলেন যে বারবার তিনি বাধার মুখে পড়েছেন, হামলার মুখে পড়েছেন, তারপরেও তার যে দেশপ্রেম, দেশের মানুষের জন্য চিন্তা, এটা আসলে কতটুকু? আপনি দেখেন যে আপনার কথা মনে আছে কিনা, 2014 সালে যখন একতরফা নির্বাচন হয়, নির্বাচনের আগে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জোট ওই নির্বাচনটি বর্জন করেছিল এবং বর্জন করার পরে তারা আন্দোলনের ডাক দিয়েছিল। এরপরে কি হয়েছিল, বেগম খালেদা জিয়ার যে গুলশানের বাসা ফিরোজায়, সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যে রাস্তার 2 পাশে বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হয়েছিল, তিনি দীর্ঘদিন ধরে বাসা থেকে বের হতে পারেননি। এরপরে 2015-তে যখন আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের তিনি ডাক দিলেন, তখন আমরা দেখলাম কি গুলশানের যে কার্যালয় রয়েছে বিএনপির কার্যালয়, সেই কার্যালয়ে প্রায় 93 দিন তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং তার কার্যালয়ের টেলিফোন লাইন থেকে শুরু করে সকল ধরনের যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এবং এরপর আগেও আমরা যদি বলি যে 2011 সালে অর্থাৎ 111-এর সময় আমরা দেখি যে তাকে প্রায় 1 বছরের মতো
জেলে রাখা হয়েছিল এবং তাকে নানা রকম শর্ত দেওয়া হয়েছিল, তিনি দেশের বাইরে চলে যাবেন, তার পরিবার পরিজন নিয়ে দেশের বাইরে চলে যাবেন, কিন্তু তিনি আপোষ করেননি। আপোষ না করে তিনি দেশেই থেকেছেন, দেশের গণতন্ত্রের কে এগিয়ে নেওয়ার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন তিনি চালিয়ে গেছেন এবং এই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে বারবারই নানা রকম জেলে যেতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, বাধার সম্মুখীন হয়েছেন। তারপরেও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ ছিলেন, দেশের মাটির প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে তিনি আপোষ ছিলেন এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আপোষ ছিলেন। সেই কারণে তিনি আপোষহীনতার তকমা পেয়েছেন এবং 5 আগস্টের পরে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে আসছে। সেসব অবশ্যই শুনবো আপনার কাছে। এবং আমরা দেখেছি আজকে ক্যাবিনেট মিটিং হয়েছে এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামও ছিলেন। সে তারপরেই আসলে আইন উপদেষ্টা কথা বলেছিলেন, যে আইন উপদেষ্টা বলেন বেগম জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও ফ্যাসিস্ট সরকারের দায় রয়েছে। কাল বেগম জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চেয়েছে সবার, জানান উপদেষ্টা। প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। আফজাল, যে সুশৃঙ্খলতার কথা বলছিলেন আইন উপদেষ্টা, যে সুশৃঙ্খলভাবে তাকে বিদায় জানানো, তার যে জানাজা সেই জানাজায় অংশ নেয়া, এই বিষয়টাকে আসলে কিভাবে বলবেন আপনি? বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকালকে হবে, জানাজার নামাজ হবে এবং সেই নামাজে যেন সুশৃঙ্খলভাবে মানুষ আসতে পারে সে কারণে রাষ্ট্রীয়ভাবে কালকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সার্বিক তত্ত্বাবধানে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার সুশৃঙ্খলভাবে করবেন, সেটি কিন্তু আইন উপদেষ্টা বললেন। কারণ কালকে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে এমনটি আশা করা হচ্ছে। কারণ তার মতো নেত্রী বাংলাদেশের মানে আওয়ামী লীগের মানে যে বিদায়ের পরে তিনি যে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন এবং সাধারণ মানুষ তাকে যেভাবে ভালোবাসেন, একজন নেত্রী হিসেবে দেশের মানুষের জন্য, দেশের তার যে আন্দোলন বা তার সাধারণ মানুষের ভালোবাসার কথা বলছিলেন, যে সেই সাধারণ মানুষের কিছু অভিব্যক্তি আছে, আমরা একটু শুনে নিতে চাই। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকস্তব্ধ পুরো দেশ। রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে ছুটে এসেছেন বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ ও শোভানুধ্যায়ী। বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে স্মৃতিচারণ করছেন তারা। বাংলাদেশের 18 কোটি মানুষের যিনি অভিভাবক ছিলেন, তিনি আজকে আমাদের মাঝে নেই, এই কথা ভাবতে আমাদেরকে খুব কষ্ট লাগে। আমাদের ছেড়ে চলে গেছেন এমন এক মুহূর্তে যখন আমরা সবচেয়ে বড় সংকটময় অবস্থানে আছি। উনি বাংলাদেশের জন্য একজন আবশ্যিক নেত্রী। উনি দেশ ছেড়ে এই আমাদের জন্য, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন রাজনীতি এই 16, 17 বছর 18 বছর কইরা উনি আমাদের ছেড়ে যায় নাই। আমাদের এই শোক আমাদের ভবিষ্যতের শক্তি হিসেবে প্রতিটি দেশপ্রিয় মানুষের কাছে কাজ করবে আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে। ইতিহাস বললে ঘন্টার পর ঘন্টা পড়লেও শেষ হবে না, কারণ আমরা ওনার সাথে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, ফেসিবাদ, শেখ হাসিনার বিরুদ্ধে 17 বর্ষ আন্দোলন সংগ্রাম ওনার নেতৃত্বে আমরা করেছি। দোয়া করে ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। উনি দেশের জন্য করে গেছেন এবং চিকিৎসার জন্য উনি বিদেশে যেতে চান না, দেশের মাটিতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেন হাল ধরে এদেশের গণতন্ত্রকে উনি যেভাবে আগলিয়ে ধরে চেষ্টা করে জীবন বাজি রেখে খালেদা জিয়া চেষ্টা করে গেছেন মৃত্যু ঝুঁকি নিয়ে, উনি যেন আল্লাহ তাআলা ওনাকে সেই শক্তি এবং মনোবল সাহস দান করে। আফজাল, বেগম জিয়াকে হারানোর যে শোকের ছায়া সেটি কিন্তু ছুঁয়ে গেছে সাধারণ মানুষকেও, যেটি আসলে এফআর কেয়ার হাসপাতালেও দেখছিলাম সকাল থেকে। না, সারা দেশের মানুষই বেগম খালেদা জিয়ার জন্য এখন দোয়া করছেন, কারণ দোয়া করা ছাড়া আর কোনো তো রাস্তা নেই। এবং বেগম খালেদা জিয়ার সংগ্রাম, তার যে লড়াই, তার যে সব কিছুই তো বাংলাদেশের মানুষকে ঘিরে, বাংলাদেশের মাটিকে ঘিরেই।